আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশের মাটিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পথে লাখো নেতাকর্মী সমর্থকদের অভ্যর্থনা। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে এনসিপির মৌলিক সংস্কার প্রস্তাব পর্যালোচনায় জাতীয় ঐকমত্য কমিশন। এবারের ঈদুল আজহার ছুটি 10 দিন, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। আগের 2 শনিবার অফিস করতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু, রাজনৈতিকভাবে ঘায়েল করতেই জামায়াত নেতাদের সাজা হয়েছে দাবি। এবং ভূমিকম্প ও অগ্নি দুর্যোগ মোকাবেলায় পরিবেশ বান্ধব দুর্যোগ সহনশীল ভবন নির্মাণে রাজুকের আহ্বান, নকশা বহির্ভূত নির্মাণে ছাড় না দেওয়ার ঘোষণা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কানাডার টরন্টোতে চেরি উৎসবের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। লন্ডনে চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে সকাল 10:42 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। বিমানবন্দরে ও মূল রাস্তার পাশে নেতাকর্মী ও সমর্থকরা তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানান। রাহুল রায় জানাচ্ছেন। সব শঙ্কা কাটিয়ে প্রায় 4 মাস পর দেশের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে কাতার হয়ে বেলা 10:42 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। বেগম জিয়ার সঙ্গে ছিলেন তার 2 পুত্রবধূ। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান। তারেক সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান দেশে ফিরলেন 17 বছর পর। বেগম জিয়ার চিকিৎসক ও লন্ডনে বসবাসরত বিএনপির নেতারাও তার সঙ্গে ছিলেন। বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা দলের চেয়ারপারসনকে বরণ করতে সকাল সকালই হাজির হন বিমানবন্দরে। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল। বেলা 11:19 দিকে বিমানবন্দর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীরা মূল রাস্তায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির আশপাশে অবস্থান নেন। গাড়িবহরের সঙ্গে হেঁটেই রওনা হন তারা। বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা বাসভবন পর্যন্ত ছিল নেতাকর্মীদের ঢল। সোমবার বাংলাদেশ সময় রাত 9:35 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান বিমানবন্দরে এসে বেগম খালেদা জিয়াকে বিদায় জানান। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিক হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেয়ার পর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে থেকেই চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসা আর পরিবারকে কাছে পেয়ে এখন অনেকটাই সুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে ফেরা দলমত নির্বিশেষে সবার জন্যই আনন্দের, আর বিএনপির রাজনীতির জন্য তো দারুণ ইতিবাচক। দলের চেয়ারপারসনের জন্য নেতাকর্মীদের অধীর আগ্রহ আর এমন উষ্ণ অভ্যর্থনায় প্রমাণ করে তারা কতটুকু চাঙা। তবে এখন দেখার বিষয় রাজনীতিতে কতটুকু সক্রিয় হন সাবেক এই প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরায় উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন অনেকেই। পথে পথে বাঁধ ভাঙা উল্লাস প্রকাশ করে বেগম জিয়াকে বরণ করে নেয় লাখো জনতা। আক্তার হোসেন জানাচ্ছেন। রাজকীয় সংবর্ধনায় বেগম খালেদা জিয়াকে বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দরে আসেন হাজারো নেতাকর্মী। মিছিল, স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন তারা। দীর্ঘদিন পর রাজনৈতিক অভিভাবককে কাছে পেয়ে আপ্লুত নেতাকর্মীরা। আবেগঘন উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে বিমানবন্দর থেকে গুলশানমুখী সড়ক। ঈদের থেকেও বেশি আনন্দ। আমাদের নেত্রী চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে, অত্যন্ত আনন্দের দিন। এটা ঐতিহাসিক দিন। গণতন্ত্রের মা যার হাত ধরে বাংলাদেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। গণজোয়ার তৈরি হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে মানুষের আবেগ অনুভূতির জায়গা, দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমরা বেগম জিয়ার আগমন উপলক্ষে উজ্জীবিত হয়ে আমরা আমাদের দাবি, নির্বাচনের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং আন্দোলন সংগ্রামে নতুন প্রাণের সঞ্চার ঘটাবে বলে মনে করেন নেতাকর্মীরা। ওনার নেতৃত্বে আমরা পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস এই দেশে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে। ষড়যন্ত্রের মুখে তাকে বিদেশে যেতে বাধ্য করার চেষ্টা করছিল, কিন্তু তাকে বিদেশে পাঠাতে পারেনি। তিনি বলছেন বাংলাদেশ ছাড়া আমার অন্য কোথাও কোনো ঠিকানা নেই। মানুষের পাশে থেকে দেশ সেবা করবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমার নেত্রী সুস্থ হয়ে আবার পূর্বের ন্যায় দেশের মানুষের পাশে থেকে কাজ করবে। আমরা এত আনন্দ, এত ফুর্তিতে আছি যে মনে হয় যে আমাদের মা আমাদের ঘরে চলে আসছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কিন্তু পুরো রুটটি এরকম জনস্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। অধীর হয়ে অপেক্ষা করছে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ। নেতাকর্মীদের সরব উপস্থিতির কারণে 10 কিলোমিটার পথ পাড়ি দিতে খালেদা জিয়ার গাড়ি বহরের 2 ঘন্টারও বেশি সময় লাগে। খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে 17 বছর পর দেশে ফিরেছেন ডাক্তার জুবাইদা রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। পারিবারিক আবহে থেকে মানসিকভাবেও ভালো আছেন বলে জানান তিনি। পূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিতেও প্রস্তুত। মইনুল হাসান জানাচ্ছেন। লন্ডন থেকে চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজার পৌঁছার পর তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসা পরবর্তী অবস্থায় শারীরিক এবং মানসিকভাবে অনেকটাই সুস্থ আছেন বেগম জিয়া। 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই। শীঘ্রই তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে জানান তিনি। সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন, ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। যখনই প্রয়োজন, জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন। আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে, জনগণের অধিকার আদায় হবে। বেগম জিয়া দেশে ফেরার বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য কাতারের আমির ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।
ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ এই তিনটি মূল বিষয়ের উপর ভিত্তি করে মৌলিক সাংবিধানিক সংস্কারের নতুন রূপরেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে এই রূপরেখা তুলে ধরে দলটি। জান্নাতুল বাকিয়া কে কাজ জানাচ্ছেন। মঙ্গলবার সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দীর্ঘ 6.5 ঘণ্টার বৈঠক করে এনসিপি। বৈঠকের শুরুতেই দলটি তাদের সংস্কার প্রস্তাব জমা দেয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এনসিপি নেতারা জানান, রাষ্ট্র ও সংবিধান কাঠামোয় মৌলিক পরিবর্তন দরকার। ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, এটা আমরা আমাদের জায়গা থেকে জোর দিয়েছি, যাতে একজন ব্যক্তি, একটি দল বা একটি প্রতিষ্ঠান পুরো শাসন ব্যবস্থার উপরে একচেটিয়া নিয়ন্ত্রণ আর আরোপ না করতে পারে। দলের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রীয় ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর, নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা ও সাংবিধানিক কাঠামোর সংস্কারে এই প্রস্তাব জরুরি। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করা হয়, যাতে করে সেই সরকারগুলো দীর্ঘ সময়ব্যাপী ক্ষমতায় থাকবার যে মানুষ সেটা কমে আসে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বৈঠকের সূচনা বক্তব্যে বলেন, জাতীয় সনদ প্রণয়ন তাদের অন্যতম লক্ষ্য। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছেন, সেটা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা গ্রহণ করলাম। এটি পর্যালোচনা করার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি, আমরা আশা করি। নতুন প্রস্তাবে 2 কক্ষ বিশিষ্ট সংসদের পাশাপাশি সংসদের নিম্নকক্ষে নারীদের সরাসরি নির্বাচন এবং উচ্চকক্ষে নারীদের জন্য 25% সংরক্ষণের কথা বলা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধ করার সুপারিশ করেছে এনসিপি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবছর ঈদুল আজহার সরকারি ছুটি থাকছে টানা 10 দিন। তবে ছুটি শুরুর আগের 2 শনিবার কর্মকর্তা কর্মচারীদের অফিস করতে হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে আইনের 9টি ধারা। আঁশ তুলাকে কৃষি পণ্য হিসেবে ঘোষণার সিদ্ধান্তও হয়েছে বৈঠকে। মুস্তাফা মল্লিক জানাচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া উপস্থাপন করা হয়। সভায় জানানো হয়, কিছু সংশোধন শেষে চলতি সপ্তাহেই গেজেট আকারে এটি প্রকাশ হতে পারে। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তগুলো নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই প্রস্তাবিত যে অধ্যাদেশ আছে, এখানে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে। এবং এই 9টা ধারায় ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সাইবার সুরক্ষা আইনের বিলুপ্ত করা বিধানগুলোর মধ্যে আছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয়, শহীদ বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণায় দণ্ড দেয়ার বিধান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ঈদুল আজহার ছুটি 5 জুন থেকে শুরু হয়ে শেষ হবে 14 জুন। 10 জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে এন্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রে সেইটাকে ছুটি ঘোষণা করে 17 মে এবং 24 মে এই 2টা দিন, 2টা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবেন। সংবাদ সম্মেলনে জাতীয় যুব উন্নয়ন নীতিমালা নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এখনো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোক্তা বলতে সেই সেলাই মেশিন, তারপর পাটের বস্ত্র বানানো, সেটাকেই উদ্যোক্তা হিসেবে আসলে নেওয়া হয়। অথবা আমাদের উদ্যোক্তা মেলাগুলো যদি আপনারা দেখে থাকেন, সেই আগের এই জায়গা থেকে আমরা এই উদ্যোক্তা নীতিমালা 2025 করা হয়েছে, যাতে করে এই
এন্টারপ্রেনারদেরকে আমরা সহযোগিতা করতে পারি সেরকম একটা কাঠামো প্রস্তুত করার জন্য এই উদ্যোগটা নীতিমালা করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রিটিশ সরকারের সময় প্রণীত দেওয়ানি কার্যবিধিতে কিছু সংশোধন আনার জন্য চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। মামলার বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় সেজন্য হোয়াটসঅ্যাপ, ইমেইল ও মেসেঞ্জারের মাধ্যমে সমন জারির বিধান রাখা হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়েছে। আইনজীবীরা বলেছেন, রাজনৈতিকভাবে ঘায়েল করতেই বিচারের মাধ্যমে জামায়াত নেতাদের সাজা দেওয়া হয়েছে। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগ। এই রায় রিভিউ চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করে পুনরায় আপিল শুনানির অনুমতি দেওয়া হয়। এতে ট্রাইব্যুনালের আন্তর্জাতিক আইন না মানা ও ভুল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়ার বিষয়গুলো আপিল বিভাগে উপস্থাপন করেন আজহারুল ইসলামের আইনজীবী। তিনি আদালতে এসে আমাদের ক্রস এক্সামিনেশনের জবাবে বলেছিলেন যে এটিএম আজহারুল ইসলাম সাহেব ঝাড়োয়ার বিলের ঘটনার সঙ্গে জড়িত মর্মে তার কোনো সম্পৃক্ততা নেই, এই কথা আদালতে বলেছেন। কিন্তু সেইটিকে অতীতের আমাদের আপিল বিভাগ এই নেইটিকে তার সাথে সত্য নয় বলে পড়তে বলেছিলেন আমাদেরকে। যন্ত্র ছাড়া 6 কিলোমিটার দূর থেকে কোনো মানুষ দেখতে পারে কোনো মানুষ ট্রেন থেকে নেমেছে কিনা, কাউকে গুলি করেছে কিনা, কাউকে অ্যাটাক করেছে কিনা। জামায়াত নেতাদের সাজা নিয়েও কথা বলেন আইনজীবী। আমরা বলেছি এগুলো প্রমাণ করে যে ওই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে তা সব কিছু হয়েছে অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দকে সাজা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই এই সমস্ত কাজ করা হয়েছিল। এই মামলায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করে প্রসিকিউশন। যে প্রসিকিউশনটা করা হয়েছিল এটিএম আজহার সাহেবের মামলার ক্ষেত্রে, দ্যাট ওয়াজ ম্যালাফাইডি। সে ব্যাপারে ওনারা যেটা বলেছেন, আমরা স্ট্র্যাটেজিক্যালি এবং আরও একটু দেখে শুনে তারপরে আমরা বৃহস্পতিবার ডিসিশন নিব যে আমরা এই ব্যাপারে কি আর্গুমেন্ট থাকবে। প্রথম দিন শেষে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপিল শুনানি মুলতবি করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেছেন, ভূমিকম্প ও অগ্নি দুর্যোগ মোকাবেলায় নিরাপদ, পরিবেশ বান্ধব ও দুর্যোগ সহনশীল ভবন নির্মাণ করতে হবে। ভবন সংক্রান্ত দুর্যোগ প্রশমন বিষয়ে সেমিনারে রাজুক চেয়ারম্যান বলেছেন, যারা নকশা বহির্ভূত ভবন নির্মাণ করছেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। পরাগ কাসিম জানাচ্ছেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এবং জাইকার আয়োজনে ভবন সংক্রান্ত দুর্যোগ ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার। বিশেষ করে ভবনগুলোতে ভূমিকম্প ও আগুনের ঝুঁকি কিভাবে কমানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সেমিনারে। রাজধানীর একটি হোটেলে ওই সেমিনারে অংশ নেন সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারক, ভবন মালিক ও প্রকৌশলীরা। দেখেন, ড্যাব নিয়ে আলোচনা করতেছি, বিধিমালা নিয়ে করতেছি, কিন্তু সামান্য একটা জিনিস আমরা একটা নকশা নিয়ে ওই মোতাবেক তো বিল্ডিংই করতে পারতেছি। আর আনপ্ল্যান্ড এরিয়া বা যেটা একটু অপরিকল্পিত জায়গা ঢাকা শহরে, সেগুলোতে আমরা কিছু সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু তারা হয়তো ফার পাবে, কিন্তু ফার পাওয়ার জন্য যে তাদেরকে 20 থেকে 30 ফিট রাস্তা ছাড়তে হবে এটা তাদের মাথায় নেই। কারণটা হলো প্র্যাকটিসটা কি, যে আমি কাগজে কলমে দেখাবো 30 ফিট, আমার জায়গা তো 10 ফিট রাস্তা, কিন্তু এটা ভাই আমি যদি রাজুকের চেয়ারম্যান থাকি ইনশাল্লাহ এটা হতে দিব না, এটা হবে না, প্ল্যান মোতাবেকই কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা চাই ভবিষ্যতের শহর হবে এমন যেখানে প্রতিটি ভবন হবে নিরাপদ, পরিবেশ বান্ধব এবং দুর্যোগ সহনশীল। কারণ দুর্যোগ তো এটা আমাদের কিছু করার নাই, হবেই, এবং সেটা যেন সহনশীল হয়, যেন সেই জায়গায় দৃঢ়ভাবে এবং দুর্যোগ মোকাবেলা করতে অভ্যস্ত এমনভাবে কাঠামোটা তৈরি করা হয়। ভবিষ্যতের নিরাপদ শহর গড়তে প্রকৌশলীদের দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন আলোচকরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিশ্বের 32টি দেশ চিমনি থেকে পোড়াই তৈরির কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
এ সময় তিনি পরিবেশগত চ্যালেঞ্জগুলোকে সরাসরি মোকাবেলা করতে সকলের প্রতি আহ্বান জানান। সকালে রাজধানীর বিআইসিসিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োজিত বাংলাদেশ ন্যায্য রূপান্তর একাডেমি সবুজ অর্থনীতিতে সকলের জন্য উপযুক্ত কাজ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের বায়ু, মাটি এবং শ্রমশক্তি রক্ষায় প্রত্যেককে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এ সময় সেখানে জাতিসংঘ এবং আন্তর্জাতিক শ্রম সংগঠনের কর্মকর্তারাও ছিলেন। Crippling the future of our children, because the topsoil, once you take it away from the agricultural land, it will not be replenished in next 100 years. So just giving you a technology does not make this sector green or sustainable. And then we heard, okay, then the chimney was 6 feet high. Let us take it up to 60 feet. Let us take it up to 120 feet. So all these piecemeal efforts were coming, but we did not sit together to say that, look, this is a practice that has stopped in many parts of the world. Very few countries of the world produce burnt bricks. They have switched to alternatives. So what we need is a 100% shift to safer alternatives that will be protective of the laborers, the topsoil and the air. এর সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। একই দিনে গাজা সহ আরো 3 দেশে ইসরায়েলের বোমা হামলায় 54 জন নিহত, 20 লাখ মানুষ সরাতে গাজায় স্থল অভিযানের ঘোষণা। ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ একই দিনে আরও 3টি দেশে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। আক্রমণের শিকার অন্য দেশগুলো হলো সিরিয়া, লেবানন ও ইয়েমেন। গাজায় বোমা হামলায় অন্তত 54 জন নিহত হয়েছেন। ইয়েমেনের হোদেইদায় অন্তত 30টি যুদ্ধবিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু গাজায় নতুন স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়ে বলেন, গাজা থেকে 20 লাখ মানুষ সরানো হবে। হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম বলেন, যতক্ষণ গাজায় অবরোধ ও হামলা বন্ধ না হবে ততদিন নতুন যুদ্ধবিরতি প্রস্তাব বিবেচনার মানে নেই। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে এলো নতুন নাটক চালাকি। ভালোবাসার গল্পে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও মিহি আহসান। আই স্ক্রিনে ফ্রিতে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটোল টাটা বিশেষ সংবাদ। কানাডার টরন্টো এখন নানা জাতের চেরি ফুলের শহর। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ডাউনটাউনের হাই পার্কে যাচ্ছেন হাজারো মানুষ। ভিড় জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। কানাডা থেকে আহসান রাজীব বুলবুল জানাচ্ছেন। জাপানের দেওয়া উপহার সাকুরা জাতের 2000 চেরি ফুলের চারা টরন্টোর হাই পার্কে রোপণ করা হয় 1959 সালে। সিটি কর্তৃপক্ষের যত্নে চেরির বাগান হয়ে ওঠে এই পার্ক, আর এখন চেরির সৌন্দর্যের লীলাভূমি টরন্টো শহর। প্রতি বছর এপ্রিলের শেষ সপ্তাহে চেরি ফুল ফুটতে শুরু করে। মে মাসের প্রথম সপ্তাহে পুরোপুরি ফোটে চেরি। চেরি ব্লসম দেখতে হাই পার্কে ছুটে আসেন শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। আসলাম এখানে আজকে চেরি ব্লসম খুবই সুন্দর, চারিদিকে সব ফুলে ফুলে ভরে আছে গাছগুলো। আজকে যদিও ওয়েদারটা তেমন ভালো না, একটু গ্লুমি, বৃষ্টি হচ্ছে, তারপরে প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। আজকে আমি আসলাম টরন্টো হাই সুন্দর আছে। বৃষ্টি না হলে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মুগ্ধতা ছড়ায় চেরি ফুল। চেরির সৌন্দর্যে বিমোহিত হন দর্শনার্থীরা। কানাডা থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ।
সাতক্ষীরায় শুরু হয়েছে আমের মৌসুম। সদর উপজেলার ফিংড়ি এলাকার বেলাল হোসেনের গাছ থেকে আম পেড়ে জেলায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাগেরহাটে নারী শ্রমিকদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, আইনি অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকারের জন্য শোভন কাজ এবং কমিউনিটি স্থিতিস্থাপকতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা কর্মজীবী নারী। রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ ইলিয়াস খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মিজানুর রহমান। সে সময় কর্মজীবী নারীর প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 2309 টাকা। এ নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,71,286 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,63,494 টাকা। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে আবারও মুখোমুখি বার্সেলোনা ও ইন্টার মিলান। সান সিরোতে ম্যাচ শুরু রাত 1টায়। ছাগলের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে জয়পুরহাটে সন্ত্রাসীদের দিয়ে গৃহবধূর উপর সশস্ত্র হামলা, নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হয়ে মামলা দিয়েছে ভুক্তভোগীর পরিবার। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শফিউল বারী রাসেল জানাচ্ছেন। স্থানীয়রা বলছেন, জেলার সদর উপজেলার পূর্ব শাহপুর ঘোনাপাড়ার আতাউর রহমানের স্ত্রী ফারজানা খাতুনের নিপিয়ার ঘাসের ফসলি জমিতে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আশরাফের ছাগল ঘাস খাচ্ছিল। ফারজানা তা দেখতে পেয়ে ছাগলটি বেঁধে রাখতে চাইলে উভয়ের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আশরাফ ও তার লোকজন ফারজানাকে মারধর করে। রাতের বেলা আবার হার করে মস্তান টস্তান নিয়ে আসে, এরকম কারো হাতে ছিল চাকু, এগুলা নিয়ে ভিতরে ঢুকে যেভাবে পারছে সেভাবে আক্রমণ করে। হাসপাতালে শুয়ে সেই বিভৎস রাতের কথা মনে করে এখনো শিউরে ওঠেন ফারজানা। 7-8টা ছেলে, ওই আশরাফুলের ভাগনা, ওই আশরাফুল, ওই নাসিমা, ও পিতুল, সবাই মিলে আমাকে আমার কাপড় চোপড় সব ছিঁড়ে ফেলাছে, একবার আমাকে উলঙ্গ করছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা। পরে আমার নিজের হাতে পড়ে আমার নিজেই ছিঁড়ে ও রক্তাক্ত করে মানুষের কাছে করছে, যে আমাকে মারিছে। আর আমাদের হাত মারার মতো কোনো অস্ত্র ছিল না, কোনো কিছু ছিল। ফারজানা কামড়ে একটা গায়ে হাতও তুলিনি, সেটা আমার বলতে পারবে না। গত 2রা মে জয়পুরহাট সদর থানায় ফারজানার স্বামী আতাউর রহমান বাদী হয়ে মামলা করেছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন বর্বর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। জয়পুরহাট থেকে শফিউল বারী রাসেল, চ্যানেল আই। এবার খেলার খবর। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে আবারও মাঠে নামবে বার্সেলোনা ও ইন্টার মিলান। সপ্তাহ ঘুরে আবারও ফাইনালে টিকিট পেতে লড়াইয়ে নামছেন লাউতারো মার্তিনেজ ও লামিন ইয়ামালরা। স্প্যানিশ ও ইটালিয়ান দুই শীর্ষ ক্লাবের প্রথম লেগের তীব্র উত্তেজনার লড়াইটি শেষ হয়েছিল 3-3 গোলে। ফলে দু দলই এখন ফাইনালে নাম লেখানোর পূর্ণ দাবিদার। আজকের ম্যাচে তাই কেউই ফেভারিট তকমা নিয়ে নামছে না।
যদিও নিজেদের মাঠে খেলা, তাই সমর্থক এবং চেনা পরিবেশে কিছুটা বাড়তি সুবিধা নিতে চাইবে ইন্টার মিলান। অবশ্য বার্সেলোনাও থাকবে প্রতিপক্ষকে ঘরের মাঠে চাপে ফেলে ফাইনালের টিকিটটা নিশ্চিত করতে। ইনজিউরির গুঞ্জন আছে দুই ক্লাবেই, তবে একাদশের শেষ চমক নিয়ে রহস্য রাখছেন দু দলের কোচই। ইটালির শহর মিলানের সান সিরো স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশের মাটিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পথে লাখো নেতাকর্মী সমর্থকের অভ্যর্থনা। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে এনসিপির মৌলিক সংস্কার প্রস্তাব পর্যালোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশন। এবারের ঈদুল আজহার ছুটি 10 দিন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। আগের 2 শনিবার অফিস করতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু। রাজনৈতিকভাবে ঘায়েল করতে জামায়াত নেতাদের সাজা হয়েছে দাবি। এবং ভূমিকম্প ও অগ্নি দুর্যোগ মোকাবেলায় পরিবেশ বান্ধব দুর্যোগ সহনশীল ভবন নির্মাণে রাজুকের আহ্বান। নকশা বহির্ভূত নির্মাণে ছাড় না দেওয়ার ঘোষণা। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।